আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছে আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। কোটা সংস্কারের আন্দোলনে আতঙ্কের নগরী ঢাকা, ৩ জেলায় নিহত ৬ জন, বিজিবি মোতায়েন। শিক্ষার্থীদের নিরাপত্তায় সারা দেশের সব স্কুল কলেজ বন্ধ, 18 জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত। কোটা বহালের রায় বাতিল চেয়ে সরকারের লিভ টু আপিল, সুপ্রিম কোর্টের আইনজীবীদের বিভক্তি। মুক্তিযোদ্ধাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে, ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে জানালেন প্রধানমন্ত্রী। রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে, তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে উত্তাল ঢাকা। আন্দোলনরত শিক্ষার্থী, ছাত্রলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বিভিন্ন এলাকা। এতে রাজধানীতে এখন পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন আরও অনেকে। কোটা সংস্কারের আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার দুপুর 12টার পর আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে। এতে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে এক পর্যায়ে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষ সায়েন্স ল্যাব থেকে ঢাকা কলেজ পর্যন্ত ছড়িয়ে পড়ে, এতে অনেকেই আহত হন। সংঘর্ষের মধ্যেই বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ্য ভাস্কর্যের সামনে দুপুর থেকে অবস্থান নিতে থাকেন ছাত্রলীগের নেতাকর্মীরা। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হয় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। বিকেলের দিকে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাজধানীর মেরুলবাড্ডায় সকালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলন শুরু করে। এতে দিনভর নতুন বাজার, কুড়িল সহ আশপাশের এলাকায় যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। উত্তপ্ত পরিস্থিতিতে বিকেলে রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, রাজধানীর রাতের পরিস্থিতি জানাতে দোয়েল চত্বর এলাকা থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী আসিফ জামান। আসিফ, দিনভর সংঘর্ষের পর এখন কি অবস্থা দেখছেন এবং আন্দোলনকারীরা কি সবাই রাজপথ ছেড়েছেন কিনা জানাবেন। জ্যোতি, মূলত এই আন্দোলনটি যে শুরু হওয়ার কথা ছিল কিন্তু 3:30টার দিক থেকে কোটা আন্দোলনকারীরা তার আগের দিন ঘোষণা দিয়েছিলেন যে তারা আজকে একটি বিক্ষোভ মিছিল করবেন। আর ছাত্রলীগের ঘোষণা ছিল যে বিকেল দুপুর 1:30টা থেকে তারা টিএসসি এলাকায় অবস্থান নেবেন। মূলত এর আগেই কিন্তু এই বিক্ষোভ শুরু হয়ে যায় এবং তার মধ্যে কিন্তু ব্যাপক সংঘর্ষ, যেটি আজকে দিনভর সায়েন্স ল্যাব মোড়ে হয়েছে। এবং মূলত ঢাকা মেডিকেল কলেজে আমরা খবর নিয়েছি, আমরা সেখানে যে দুটি মরদেহ এসেছে সেটি মূলত এই নীলক্ষেত, ঢাকা কলেজ এবং যে সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষ হয়েছে সেখান থেকে মূলত এই মরদেহগুলো এসেছে। চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে মরদেহগুলো আসার আগেই মৃত্যু হয়েছে তাদের, অর্থাৎ যেটিকে আমরা বলি ব্রড ডেড। এখন পর্যন্ত তাদের কিন্তু পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও আমরা দেখেছি যে হতাহত বেশ কিছু শিক্ষার্থী সেখানে এসেছে, যাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা মূলত জানিয়েছেন যে এই কোটা আন্দোলনেই কিন্তু তারা এই সংঘর্ষের মাঝে তারা আসলে আহত হয়েছেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি যদি আপনাকে বলতে হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি একদিকে ছাত্রলীগের অবস্থান ছিল, অন্যদিকে কোটা সংস্কারে যারা আন্দোলন করছেন তাদের অবস্থান ছিল। মূলত দোয়েল চত্বর এবং এদিকে শহীদুল্লাহ হল, শহীদ মিনার এলাকা, এই এলাকা জুড়ে কোটা সংস্কারের আন্দোলনে যারা জড়িত তারা মূলত অবস্থান নিয়েছিলেন এবং টিএসসি এলাকাতেই ছাত্রলীগের অবস্থান ছিল। তবে সন্ধ্যার পরে কোটা সংস্কার আন্দোলনকারীরা কিন্তু
কিন্তু ভিসি চত্বরের দিকে যেতে থাকে এবং ভিসির বাসভবনের সামনে যায়। সেখানে মূলত পুলিশ বেশ তৎপরতা দেখায় এবং সে সময় পুলিশের বেশ কঠোর অবস্থান আমরা দেখতে পারি। যদিও এই জায়গাতে কোনো ধরনের সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটেনি, তবে শিক্ষার্থীরা অর্থাৎ কোটা আন্দোলনে যে সকল শিক্ষার্থীরা আজকে দিনভর এই এলাকাতে ছিল, তারা যেটি করেছে যে বিশ্ববিদ্যালয়ের তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে প্রবেশপথগুলো বন্ধ করে দিয়েছে এবং সে সময় যারাই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে গিয়েছে তাদের আইডি কার্ড বা তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পরে তারা সেই সকল ব্যক্তিকে মূলত সড়ক দিয়ে যেতে দিয়েছেন। এর মাঝে কয়েকজনকে তারা সন্দেহ করেছেন যে তারা হয়তোবা ছাত্রলীগ বা যুবলীগের সদস্য হতে পারেন, তাদেরকে কিন্তু ব্যাপক প্রহারের মতো ঘটনাও আমরা দেখেছি। মূলত এই ধরনের বিক্ষিপ্ত সংঘর্ষ ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য প্রান্তে। তবে গতকালকে যেটি মূলত হঠাৎ করেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে, সেই সংঘর্ষের রেশ অর্থাৎ সেই ব্যাপক সংঘর্ষ আজকে না থাকলেও তার রেশ কিন্তু রয়েছে এবং যেটি আপনাকে বলতেই হয় যে এই এলাকা দিয়ে চলাফেরা করা মানুষজনগুলোকে কিন্তু বেশ আতঙ্কিত দেখাচ্ছিল আজকে দিনভরই এবং পারতপক্ষে যারা আসলে না গেলেই নয় এই এলাকা দিয়ে, তারাই শুধুমাত্র এই এলাকা দিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, অন্যথায় সাধারণ মানুষ কিন্তু আজকে প্রবেশ করেননি। আর এমনিতেও আজকে কোটা আন্দোলনকারীরা দোয়েল চত্বরের যে মোড়টি ছিল সেখানে নিয়ন্ত্রণ নিয়েছিলেন, যেটি শহীদ মিনার অংশ ছিল সেটি নিয়ন্ত্রণে রেখেছিলেন এবং যে কারণে কিন্তু আজকে এই এলাকা দিয়ে কোনো ধরনের যানবাহনও তারা প্রবেশ করতে দেননি। ভিন্ন দিকে যদি দেখা যায় যে বিপরীত অবস্থানে যে ছাত্রলীগের অবস্থান ছিল টিএসসি এলাকায়, তাদের সেখানে মূলত শাহবাগ দিয়ে প্রবেশ করা গিয়েছে। শেষ পর্যন্ত যেটি কোটা আন্দোলনকারীরা কিন্তু আগামীকাল আশুরা দিন থাকায় তারা এখন পর্যন্ত কোনো কর্মসূচি দেননি। তারা যেটি জানিয়েছেন যে আশুরা থাকায় তারা কর্মসূচি দেবেন কিনা সেটি তারা বিবেচনা করছেন। যদিও তাৎক্ষণিকভাবে কর্মসূচি দেওয়া হয় তবে সেটি গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে। আর বিপরীত দিকে পুলিশ যে শক্ত অবস্থান নিয়েছিল ভিসির বাসভবনের সামনে, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন যেভাবে পুলিশের সাহায্য চাইবে তখন পুলিশ তাদেরকে সাহায্য করতে প্রস্তুত রয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে কোটা আন্দোলনে যারা রয়েছেন মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী, তারা অভিযোগ করছেন যে ছাত্রলীগের সঙ্গে বহিরাগত কিছু ব্যক্তি তা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেছে। যদিও এটি নিয়ে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৈঠক করে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে, তবে সেই ধরনের কোনো তৎপরতা আমরা দেখিনি। আমরা বিপরীত ক্রমে কিন্তু পুলিশকে এটিও জিজ্ঞাসা করেছিলাম যে কোটা আন্দোলনে যারা রয়েছেন তাদের সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছেন, তাদের বিষয়ে আসলে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে কিনা। পুলিশ এই উভয় বিষয়ই তারা বলেছেন যে এই বিষয়গুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের নজরে আনেনি, যে কারণে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা তারা নিচ্ছেন না এই বিষয়গুলোতে। আর আপনাকে একটি বিষয় বলে রাখি যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এই ধরনের সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান কিন্তু বিশ্ববিদ্যালয়ের চারপাশের যে সড়কগুলো রয়েছে সে জায়গাগুলোতে ছিল। মূলত তারা আমরা তাদেরকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেখিনি, তারা দুপুরের পরে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন। তবে তারা একেবারেই কোনো ধরনের সংঘাত সংঘর্ষ যাতে না হয় সেজন্য তারা তাদের অবস্থানে দাঁড়িয়েছিলেন। তবে তাদের সঙ্গে আসলে শিক্ষার্থীদের আজকে কোনো ধরনের সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটেনি। জ্যোতি। আসিফ, আপনাকে অনেক ধন্যবাদ। এদিকে রাজধানী ছাড়াও চট্টগ্রামে 3 জন এবং রংপুরে 1 জন নিহত হয়েছেন মঙ্গলবারের সংঘর্ষে। এছাড়া বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক অবরোধ করে রাখেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রাম, বগুড়া, রংপুর, রাজশাহী, গাজীপুর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে বিজিবি মোতায়েন করা হয়েছে। কোটা সংস্কারের দাবিতে রংপুরে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আবু সাইদ নামে এক শিক্ষার্থী নিহত হয়। কোটা বিরোধী আন্দোলনে উত্তাল চট্টগ্রামও। এখানেও সংঘর্ষে 2 শিক্ষার্থী ও 1 পথচারী নিহত হন, যার ফলে মোতায়েন করা হয়েছে বিজিবি। এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকালের পরিস্থিতি। দিনাজপুরে ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশ সহ আহত 10। উত্তপ্ত পরিস্থিতিতে রাজশাহীতেও 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
এটি বগুড়ার সাতমাথা এলাকার চিত্র। এই জেলাতেও মোতায়েন করা হয়েছে বিজিবি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভের চিত্র এটি। পুলিশি অ্যাকশনের এই চিত্র বরগুনার। ক্ষুব্ধ কোটা আন্দোলনকারীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। গাজীপুরেও কোটা সংস্কারের পক্ষে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ঠাকুরগাঁয়ে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী আবু সাইদ নিহত হয়েছেন। 22 বছরের আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। আবু সাইদ বেলা 2টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে আহত হন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে আনার আগেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানান। বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাইদের আহত হওয়ার পুরো দৃশ্য ধারণ করেছে একাধিক গণমাধ্যম। সংঘর্ষ শুরু হলে আন্দোলনকারীদের মধ্যে সবার আগে ছিলেন আবু সাইদ, অন্যরা একটু পেছনে ছিলেন। আবু সাইদের ঠিক সামনে অবস্থান ছিল পুলিশের। শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণী কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী বৃহস্পতিবারের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরে জানানো হবে। আলাদা এক বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার সংশ্লিষ্ট শাখায় আপিলটি দায়ের করা হয়। এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক কোটা নিয়ে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছেন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে গত 10 জুলাই বিষয়টির উপর স্থিতাবস্থা জারি করে আপিল বিভাগ। ওই দিন আদালত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানায়। এছাড়া শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা আদালতে উপস্থাপনেরও পরামর্শ দেয়া হয়। কিন্তু আদালতের আদেশের পরও আন্দোলন করছে শিক্ষার্থীরা। এরই মধ্যে মঙ্গলবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আপিল আবেদনে হাইকোর্টের রায় বাতিল চাওয়া হয়েছে বলে জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। সংবিধান এবং আমাদের সুপ্রিম কোর্টের যে রুলস অনুযায়ী আমরা আপিলে যেটা চাই সেটা হচ্ছে যে আমরা লিভ চাই এই আদেশের বিরুদ্ধে।
আমরা বলছি আমরা আপিলটা শুনানি করে আমাদের এটা ইয়ে করা হোক, লিভ দিয়ে আপিলটা শুনানি করে এই আদেশটা বাতিল করা হোক, এটাই আমরা চাওয়া হয় এবং এটাই আমরা চেয়েছি। এদিকে কোটা নিয়ে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক। সংবাদ সম্মেলন করে কোটা আন্দোলনকারীদের আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দেন সমিতির সভাপতি। অন্যদিকে সম্পাদকের নেতৃত্বে সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী স্লোগানের নিন্দা জানানো হয়। তীব্র নিন্দা জানাই এবং ধিক্কার জানাই এবং আমরা তাদেরকে আবার অনুরোধ করব যে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থেকে আন্দোলন প্রত্যাহার করে আদালতের সিদ্ধান্তের প্রতি অপেক্ষা করার জন্য। যে পুলিশ কর্মকর্তা বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের সামনে রেখে প্রশ্রয় দিয়েছিল তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি। 2018 সালে কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এর বিরুদ্ধে হাইকোর্ট রায় দিয়ে কোটা পুনর্বহালের আদেশ দেয়। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। কোটা সংস্কার দাবিতে রাজপথে যতই আন্দোলন সংগ্রাম হোক না কেন, সর্বোচ্চ আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করবে সরকার, এমনটাই জানান আইনমন্ত্রী আনিসুল হক। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে কোটা সংস্কারের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, সর্বোচ্চ আদালত যে রায় দিবে সরকার সেটা বিবেচনা করবে এবং তা প্রতিপালনের চেষ্টা করবে। সরকার কোটার বিষয়ে সর্বোচ্চ আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না। আদালতে যখন একটা জিনিস গেছে, সরকারও অপেক্ষা করে যে আদালত কি বলে। আমরা সর্বোচ্চ আদালতকে সম্মান করে সর্বোচ্চ আদালত যে রায় দেয় সেটা বিবেচনা করব, সেটা প্রতিপালন করার চেষ্টা করব। দুঃখিত, এই সংক্রান্ত রিপোর্টটি আমরা কিছুক্ষণ পরে দেখব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতা কখনো ব্যর্থ হতে পারে না। মুক্তিযোদ্ধাদের সব সময় সর্বোচ্চ সম্মান দিতে হবে বলেও জানান তিনি। সকালে প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সরকার প্রধান এসব কথা বলেন। মেধাবী ও দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে বিশ্বসেরা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের 2018 সাল থেকে ফেলোশিপ দিয়ে আসছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এই বছর 48 জনকে দেয়া হয় প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড 2024। এই ফেলোশিপ কিভাবে আশীর্বাদ হয়ে ওঠে সে কথা জানান ফেলোরা। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অফার লেটার পেয়েও আমি আবারও থমকে গেলাম, এই বুঝি আমার স্বপ্ন আবারও হারিয়ে যাবে। তখনই আমার কাছে প্রদীপ হয়ে আসলো প্রধানমন্ত্রী ফেলোশিপ। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণার উপর জোর দিচ্ছে সরকার। অতীতে বিএনপি জামাত সরকার গবেষণার পথ যেভাবে বন্ধ করেছিল, ভবিষ্যতে তা রুখতে ট্রাস্ট করা হবে। শিক্ষায় দীক্ষায় যা যা প্রয়োজন আমি যতক্ষণ সরকারে আছি আমি সেই ব্যবস্থা করে যাব, ভবিষ্যতের জন্য করে যাব। কারণ একবার অভিজ্ঞতা হয়েছে যে করার পরে থাকে না, নষ্ট করে দেয়। এর জন্য নষ্ট করতে না পারে সেই জন্য ট্রাস্ট ফান্ড করে আমি এই ফেলোশিপ যাতে থাকে, স্কলারশিপ যাতে থাকে এবং বৃত্তি যেগুলি দিচ্ছি সেগুলিও যাতে থাকে, সবই ট্রাস্ট ফান্ডের আওতায় নিয়ে এসে এটাকে একটা স্থায়ী ব্যবস্থা করে দেব। মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান নিশ্চিতের কথা জানান বঙ্গবন্ধু কন্যা। নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে, তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে। আমার মতামতের সাথে নাও থাকতে পারে, আমার দলে নাও থাকতে পারে, কিন্তু তারপরেও সে মুক্তিযোদ্ধা, কাজে আমার কাছে সবাই সম্মানিত। আর সেই সম্মানটা যুগ যুগ ধরে এদেশের মানুষ তাদেরকে দেবে, সেটাই আমরা চাই। চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় তরুণদের উপযুক্ত করে গড়ে তোলার প্রত্যয় জানান সরকার প্রধান। একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। আমাদের কোটা বিরোধী আন্দোলন নিয়ে যুক্তরাষ্ট্র মিথ্যা তথ্য প্রচার করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের এমন বিবৃতির নিন্দা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধ্বংসাত্মক কর্মকাণ্ড করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। বাংলাদেশে চলমান কোটা বিরোধী আন্দোলনে সহিংসতায় 2 জনের নিহতের খবর প্রকাশ করে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন। এমনকি ঢাকা ও ঢাকার বাইরে সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ সহ বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় উদ্বেগ জানায় দেশটি। ঢাকা ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাপক ছাত্র বিক্ষোভ সম্পর্কে আমরা সচেতন আছি। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ যে কোনো বিকাশমান গণতন্ত্রের অপরিহার্য উপাদান। শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে সহিংস
সহিংসতার নিন্দা জানাই। যারা এই সহিংসতার শিকার হয়েছেন তাদের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে। এরপরেই বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর তীব্র প্রতিবাদ জানায়। বলা হয় মার্কিন প্রশাসনের এমন বিবৃতি ভিত্তিহীন ও উদ্বেগজনক। where he made unsubstantiated claims of at least 2 deaths. ম্যাথিউ মিলারের তথ্য ভিত্তিহীন, যাচাই বাছাই ছাড়াই এমন তথ্য সহিংসতা বাড়াতে পারে এবং বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে দুর্বল করতে পারে। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ বাংলাদেশের গণতন্ত্রের মূল ভিত্তি। সরকার সেই অধিকার সমুন্নত রাখতে অবিচল। Freedom of expression and স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দেয়া তথ্য মিথ্যা। তিনি জানান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ভুল করছে। একজন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র তিনি বলেছিলেন যে বাংলাদেশের 2 জন মারা গিয়েছে। এই কথাটি সত্য নয়। আমরা এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর আমাদের কাছে আসেনি। আমাদের কাছে যে খবরগুলি আসছে ইট পাটকেল ছোড়াছুড়িতে 2-1 জন আহত হয়েছেন, তাদেরকে কেউ চিকিৎসা সেবা নিয়েছেন, এইটুকুই আমাদের কাছে, কিন্তু কোনো মৃত্যু ঘটেছে এই ধরনের কোনো খবর আমাদের কাছে নেই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আন্দোলনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েনি। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন আন্দোলনের নামে শিক্ষার্থীদের গিনিপিগ বানানো হয়েছে। তাদের কাজে লাগিয়ে একটি গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা চালাচ্ছে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সাংবাদিকদের তিনি কথা বলেন। 2018 সালের প্রজ্ঞাপন পুনর্বহাল হয়েছে, তাহলে কিসের জন্য এই টেনে হিসেবে আন্দোলনকে লম্বা করা? তাহলে কিসের জন্য আন্দোলনকে প্রলম্বিত করা? শিক্ষার্থীরা যেটি চেয়েছে সেটি বাস্তবায়িত হয়েছে, তারপরও কিসের সব রঙ্গতামাশা আজকে বাংলাদেশের রাজপথে মঞ্চস্থ করা হচ্ছে? এদিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কোটা বিরোধী আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রদল। আর বিএনপির মহাসচিব জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা পাকিস্তানিদের চেয়ে কোনো অংশে কম নয়। গত কয়েকদিন ধরেই কোটা সংস্কার আন্দোলনে উত্তাল সারা দেশ। মঙ্গলবার আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদল। এর অংশ হিসেবে রাজধানী নয়াপল্টন থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা। এ সময় ছাত্রদল নেতারা শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানান এবং সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলনে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন। কোটা বিরোধী আন্দোলনের ইস্যুতে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের এই ব্যানারে সর্বাত্মক অংশগ্রহণ করবে। পরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ইতিহাসের জঘন্যতম ঘটনা। গত একদিনে যে ঘটনাটি ঘটিয়েছে এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা জঘন্যতম ঘটনা। আমরা আগে কখনো দেখিনি হাসপাতালের মধ্যে দিয়ে আপনার এই সরকারি দলের সন্ত্রাসীরা তারা গিয়ে আপনার ছাত্রদেরকে আক্রমণ করবে, এটা আমরা কখনো চিন্তা করতে পারিনি। সরকার একের পর এক ইস্যু তৈরি করে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। মানব পাচার বা নারী পাচার বন্ধে রাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে বলে মনে করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। উইনরক ইন্টারন্যাশনাল আয়োজিত ও সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় মঙ্গলবার রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে এসব কথা উঠে আসে। বক্তারা বলেন বর্তমানে দালালরা মানব পাচারের নতুন নতুন পন্থা ব্যবহার করছে। এর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বেশি বেতনের লোভ দেখিয়ে যুক্ত করছে নারীদের, বাধ্য করছে অবৈধ কাজে। আলোচকরা জানান আন্তঃসীমান্ত এলাকায় প্রতিটি বাড়িতে একজন ভিকটিম ও পাচারকারী পাওয়া যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনেক মেয়েদের অধিক উপার্জনের প্রলোভন দেখিয়ে বড় বড় শহরগুলিতে অবস্থিত স্পা সেন্টার, হোটেলগুলিতে অবৈধ ব্যবসায় যুক্ত হচ্ছে। যদিও এটা নতুন না, শুধু নতুন হচ্ছে এখন রিক্রুটমেন্টের ধরনটা। আমার মনে হয় যে এই ফর এক্সাম্পল রিক্রুট এজেন্সি, ল এনফোর্সমেন্ট এজেন্সি, এদেরকে যদি ধরা যায়, মিডিয়ার মাধ্যমে যদি এক্সপোজ করা যায়, আমার মনে হয় এটা আরো পাওয়ারফুল হবে।
আন্তর্জাতিক প্রসঙ্গ, 93টি দেশের নাগরিকদের ভিসা ফ্রি সুবিধা দিচ্ছে থাইল্যান্ড। বিদেশি পর্যটকদের আরও আকর্ষণ করতে এবং পর্যটন শিল্পকে পুনরুজ্জীবিত করতে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। আগামী সোমবার থেকে কার্যকর হচ্ছে নতুন এই নিয়ম। এর আগে 57টি দেশের নাগরিকরা এই সুবিধা পেত। নতুন করে আরও 36টি দেশ এই তালিকায় যুক্ত হলো। এই নতুন নিয়মে পর্যটকরা টানা 60 দিন বা 2 মাসের জন্য ভিসা ছাড়া থাইল্যান্ডে ঘুরতে পারবেন। তবে এই তালিকায় নেই বাংলাদেশের নাম। 6.23 টন পরিমাণ কোকেন জব্দ করেছে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের নিরাপত্তা বাহিনী। স্থানীয় সময় শনিবার বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর দিয়ে এই কোকেন শনাক্তের পর জব্দ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জার্মানির উদ্দেশ্যে ইকুয়েডর থেকে মাদকের এই চালান যাচ্ছিল। এই কোকেনের দাম অন্তত 224 কোটি মার্কিন ডলার। ঘটনার সাথে জড়িত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে রিপাবলিকান পার্টির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার উইসকনসিনে দলটির জাতীয় সম্মেলনের সদস্যরা ভোটের মাধ্যমে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত মনোনয়ন দেন। প্রায় 2,500 প্রতিনিধির সবকটি ভোটই পেয়েছেন সাবেক এই প্রেসিডেন্ট। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলেও প্রয়োজনীয় সংখ্যক 1,215টি ভোটের দরকার ছিল ট্রাম্পের। এর আগে ট্রাম্প নিজের রানিং মেট হিসেবে ওহাইওর সিনেটর জেডি ভ্যান্সের নাম ঘোষণা করেন। এদিকে ট্রাম্পের বিরুদ্ধে সরকারের গোপন নথি সরানোর অভিযোগে করা মামলা খারিজ করে দিয়েছে ফ্লোরিডার একটি আদালত। খেলার খবর শুরু হলো বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদ অধ্যায়। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রায় ৭৫,০০০ দর্শকের সামনে এই ফরাসি তারকাকে পরিচয় করিয়ে দিল স্প্যানিশ ক্লাবটি। 2009 ফিরল 2024-এ। 2009-এর পর আবারও তেমনই জমকালো অনুষ্ঠানে সময়ের সেরা খেলোয়াড়দের একজন কিলিয়ান এমবাপ্পেকে বরণ করল রিয়াল মাদ্রিদ। নিজের আদর্শ ক্রিস্টিয়ানো রোনালদোকে যেন হুবহু অনুকরণ করলেন কিলিয়ান এমবাপ্পে। বেশ কবছর ধরে চলা ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় জল্পনা এখন বাস্তব। বিশ্বকাপ জয়ী ফরাসি তারকাকে পরিচয় করিয়ে দেওয়ার এই অনুষ্ঠানে সান্তিয়াগো বার্নাব্যুতে ছিল ম্যাচের মতোই দর্শক উপস্থিতি। রিয়াল মাদ্রিদ ক্লাবের হিসেব বলছে অন্তত ৭৫,০০০ দর্শক সরাসরি অভিবাদন জানান ক্লাবটির নতুন নাম্বার 9-কে। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সাথে এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন কিশোর বয়সে এমবাপ্পেকে প্রথম রিয়াল মাদ্রিদ ক্লাবে বেড়াতে নিয়ে যাওয়া জিনেদিন জিদানো। স্বপ্নের ক্লাব রিয়ালের জন্য জীবন বাজি রেখে খেলার অঙ্গীকার করেন এমবাপ্পে। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্ট। শেষ করব দীপ্ত সংবাদ। নিটল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। কোটা সংস্কারের আন্দোলনে আতঙ্কের নগরী ঢাকা। 3 জেলায় নিহত 6 জন, বিজিবি মোতায়েন। শিক্ষার্থীদের নিরাপত্তায় সারা দেশের সব স্কুল কলেজ বন্ধ। 18 জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত। কোটা বহালের রায় বাতিল চেয়ে সরকারের লিভ টু আপিল। সুপ্রিম কোর্টের আইনজীবীদের বিভক্তি। মুক্তিযোদ্ধাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে, ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে জানালেন প্রধানমন্ত্রী। এই ছিল এখনকার মতন। আমি তারান্নুম জ্যোতি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।